বাংলাদেশ কখনো ফিফা ওয়ার্ল্ড কাপ খেলে নাই, কিন্তু বাংলাদেশের মধ্যে ফিফা ওয়ার্ল্ড কাপ আসলেই দুইটা ভাগ হয়ে যায়, একটা হলো ব্রাজিল, একটা হলো আর্জেন্টিনা। মানে এটা কিসের জন্য? মানে কখনো কি চিন্তা করে দেখছো যে এইটার পূর্বের ইতিহাসটা আসলে কি? ওয়ার্ল্ড কাপ যখন হয় তখন নানা ধরনের ডিবেট শুরু হয়, এটা আমরা দেখছি। টিএসসিতে অনেক মারামারিও হয়েছিল এবার। আর্জেন্টিনা ব্রাজিল বাংলাদেশ থেকে প্রায় 16,000 কিলোমিটার দূরে, কিন্তু ওই দেশের সাথে বাংলাদেশের ইমোশনাল কি কানেকশন? কালচারাল গত কোনো সিমিলারিটি নাই, ল্যাঙ্গুয়েজ গত কোনো সিমিলারিটি নাই, আবার ধর্মও আলাদা। তাহলে এইখানের মেইন হিস্ট্রি অথবা মেইন রিজনটা কি? আজকের ভিডিওতে আমরা একদম শুরু থেকে জানবো ওয়ার্ল্ড কাপের ইতিহাস, ব্রাজিল এবং আর্জেন্টিনা কিভাবে আসলে ফুটবল জগতে সুপার পাওয়ার হয়ে উঠলো, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো কিভাবে এই দুইটা দেশ বাংলাদেশের কোটি কোটি মানুষের ইমোশন হয়ে উঠলো। সো উইদাউট ওয়েস্টিং এনি টাইম, লেটস গেট স্টার্টেড। আজকে ফিফা ওয়ার্ল্ড কাপ পৃথিবীর সবচেয়ে বড় স্পোর্টিং ইভেন্ট, কিন্তু একটা সময় ওয়ার্ল্ড কাপ বলতে কিচ্ছু ছিল না। তখন বিভিন্ন দেশের মধ্যে ফ্রেন্ডলি ম্যাচ হতো, আর সবচেয়ে বড় ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট হতো অলিম্পিক ফুটবল। কিন্তু অলিম্পিকে প্রফেশনাল প্লেয়ারগুলোর মধ্যে কিছু রেস্ট্রিকশন কাজ করতো, ফলে পৃথিবীর সেরা ফুটবলারদের একসাথে দেখা যেত না। এই কারণে ফিফা ভাবতে শুরু করলো ফুটবলারদের জন্য একটা আলাদা গ্লোবাল টুর্নামেন্ট দরকার। ঠিক তখনই একজন মানুষ একটা বড় ড্রিম দেখলেন, তার নাম জুলস রিমেট। 1904 সালে ফিফা প্রতিষ্ঠিত হয়, কিন্তু ফিফা প্রতিষ্ঠিত হওয়ার পরও ওয়ার্ল্ড কাপ শুরু হয়নি, কারণ তখন ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট আয়োজন করা ছিল খুবই কঠিন। আজকের মতো এয়ারপ্লেন ছিল না, ইন্টারনেট ছিল না, লাইভ ব্রডকাস্ট ছিল না। এক দেশ থেকে আরেক দেশে যেতে সময় লাগতো কয়েক সপ্তাহ। তবুও জুলস রিমেট বিশ্বাস করত ফুটবল এমন একটা গেম যেই গেমের মাধ্যমে পুরো বিশ্বকে একসাথে এনে দিতে পারে। কারো কারো মতে যদিও এটা অসম্ভব ছিল, কিন্তু জুলস রিমেট হাল ছাড়ে নাই। 1928 সালে ফিফা সিদ্ধান্ত নেয় একটা গ্লোবাল ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা হবে, আর 2 বছর পর 1930 সালে উরুগুয়েতে ইতিহাসে সর্বপ্রথম ফিফা ওয়ার্ল্ড কাপ শুরু হয়। আজকের ওয়ার্ল্ড কাপ 2026 সালে 48টা টিম খেলেছে, কিন্তু প্রথম ওয়ার্ল্ড কাপে ছিল মাত্র 13টা টিম। ভাবতে পারো, অনেক ইউরোপিয়ান টিম আসতে রাজিই হয়নি, কারণ ইউরোপ থেকে উরুগুয়েতে জাহাজে যেতে প্রায় কয়েক সপ্তাহ লাগতো। ইউরোপের মাত্র 4টা টিম আর কি অংশগ্রহণ করলো, এবং ফাইনাল ম্যাচ হলো উরুগুয়ে বনাম আর্জেন্টিনা, আর চ্যাম্পিয়ন হয় উরুগুয়ে। সেদিন হয়তো কেউ কল্পনা করতে পারে নাই এই টুর্নামেন্ট একটা সময় অলিম্পিকের থেকেও অনেক বড় স্পোর্টিং ইভেন্ট হয়ে উঠবে। ওয়ার্ল্ড কাপ শুরু হওয়ার পরে ধীরে ধীরে অনেক শক্তিশালী টিম তৈরি হতে থাকে, কিন্তু 1958 সালে পৃথিবী প্রথমবার এমন একজন প্লেয়ারকে দেখলো যিনি ফুটবলের সংজ্ঞাই বদলে দিল। তার নাম পেলে। মাত্র 17 বছর বয়সে পেলে ওয়ার্ল্ড কাপ জিতে পুরো বিশ্বকে অবাক করে দেয়। এরপর 1962 সালে ব্রাজিল আবারও চ্যাম্পিয়ন হয়, আর 1970 সালে ব্রাজিল এমন একটা টিম নিয়ে আবার চ্যাম্পিয়ন হয় যেটাকে আজও অনেক ফুটবল এক্সপার্টরা বেস্ট টিম হিসেবে বলে মনে করে। মানে ব্রাজিলের ফুটবল ছিল একদম আলাদা। ওরা শুধু ম্যাচই জিততো না, ওরা মানুষকে এন্টারটেইন করতো। স্কিল, ড্রিবলিং, ক্রিয়েটিভিটি এবং অ্যাটাকিং ফুটবল সব মিলে ব্রাজিলের খেলা দেখতে মানুষ খুবই ভালোবাসতো। এই কারণেই ব্রাজিল শুধু চ্যাম্পিয়ন্স টিম ছিল না, এটা কোটি কোটি মানুষের ফেভারিট টিম ছিল। এখন একটা ইন্টারেস্টিং কোশ্চেন হলো, বাংলাদেশের মানুষ এই গল্পে ঢুকলো কখন? আজ ক্রিকেট বাংলাদেশের মধ্যে সবচেয়ে জনপ্রিয় স্পোর্ট, কিন্তু একটা সময় ফুটবল বাংলাদেশের মধ্যে সবচেয়ে জনপ্রিয় খেলা ছিল। ঢাকা স্টেডিয়ামে আবাহনী এবং মোহামেডানের ম্যাচেই ছিল হাজার হাজার দর্শক। টিকিট না পেয়ে মানুষ গাছে উঠে খেলা দেখতো, দেয়ালের উপর দাঁড়িয়ে খেলা দেখতো। তখন ইন্টারনেট ছিল না, সোশ্যাল মিডিয়া ছিল না, মানুষের এন্টারটেনমেন্টের একটা বড় অংশ ছিল ফুটবল। স্বাধীনতার পর আস্তে আস্তে টেলিভিশন মানুষের ঘরে ঘরে পৌঁছানো শুরু করে। বিটিভিতে ওয়ার্ল্ড কাপ খেলা হতো, এবং ওয়ার্ল্ড কাপ খেলা দেখার পরে বাংলাদেশের মানুষ প্রথমবার ইন্টারন্যাশনাল প্লেয়ারদের দেখা শুরু করলো এবং ইন্টারন্যাশনাল টিমগুলোকে দেখা শুরু করলো। ঠিক তখনই ব্রাজিলের স্কিল আর বিউটিফুল গেম দেখে তাদের সাপোর্ট করা শুরু করলো। ঠিক সেই সময় থেকেই বাংলাদেশের মধ্যে একটা ইন্টারন্যাশনাল ফুটবল কালচার আস্তে আস্তে গড়ে ওঠে। তখন পর্যন্ত বাংলাদেশে ব্রাজিলের ফেমাসিটি অনেকটুকু তৈরি হয়ে গিয়েছিল, কিন্তু 1986 সালে ওয়ার্ল্ড কাপে এমন একজন প্লেয়ার এলেন যিনি পুরো হিসাবটাই পাল্টে দিলেন। তার নাম ডিয়েগো ম্যারাডোনা। সেই ওয়ার্ল্ড কাপে ম্যারাডোনা শুধু ভালোই খেলে নাই, সে প্রায় একাই আর্জেন্টিনাকে সেইবার চ্যাম্পিয়ন বানিয়েছিলেন। কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে তার করা হ্যান্ড অফ গড গোলটা আজও ফুটবল হিস্ট্রির সবচেয়ে বিতর্কিত মুহূর্তের মধ্যে একটি। কিন্তু কয়েক মিনিট পরে সে যে গোলটা করেছিল, সেই গোলটা আজও গোল অব দ্য সেঞ্চুরি নামে পরিচিত। একাই সে অর্ধেক মাঠ পার হয়ে সমস্ত ডিফেন্ডারকে কাটিয়ে সেই গোল করার মুহূর্তটা টেলিভিশনের সামনে যারা বসেছিল সবাইকে মুগ্ধ করে। বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষের কাছে তখন ম্যারাডোনা হিরো হয়ে যায়। সেখান থেকেই বাংলাদেশের মধ্যে আর্জেন্টিনার একটা বিশাল ফ্যান বেস তৈরি হয়। এখন এখানে একটা কোশ্চেন আসতেই পারে যে ব্রাজিল তো তখনও খুব ভালো খেলছিল,
তাহলে ব্রাজিলের পরিবর্তে অনেকে আর্জেন্টিনা কেন সাপোর্ট করলো? আসলে এটার উত্তর খালি ফুটবলের মধ্যে নেই, এটার উত্তর সাইকোলজির মধ্যে আছে। স্পোর্টস সাইকোলজিতে একটা বিষয় আছে যেটাকে বলা হয় হিরো ইফেক্ট। মানে অনেক সময় মানুষ টিমের জন্য ফ্যান হয় না, বরং একজন প্লেয়ারের জন্য ফ্যান হয়। ঠিক যেমনটা ক্রিস্টিয়ানো রোনালদোর জন্য পর্তুগাল অনেকে সাপোর্ট করে, আবার আগে যেরকম পেলের জন্য ব্রাজিলকে সাপোর্ট করতো, ম্যারাডোনার জন্য আর্জেন্টিনাকে সাপোর্ট করতো। কিন্তু এখানে কোশ্চেন হলো, ভালো তো পেলেও খেলতো, পেলে তো আগে আসছিল, তো ম্যারাডোনাকে কারা সাপোর্ট করতো? এইখানে সাইকোলজির একটা বিষয় আছে। ম্যারাডোনার স্টোরি ছিল একটু ডিফারেন্ট। সে ধনী পরিবারে জন্মগ্রহণ করে নাই, ছোটবেলা থেকেই সে অনেক স্ট্রাগল করে বড় হয়েছে। আবার তার হাইটও কম ছিল এবং ফিজিক্যালি স্ট্রংও ছিল না। এই ফিজিক্যাল কন্ডিশন নিয়ে বিশ্বের সেরা সেরা ফুটবলারদের হারিয়েছে। বাংলাদেশের অনেক মানুষ তখন এই ম্যারাডোনার বিভিন্ন প্রতিকূলতার মধ্য দিয়েও এত স্ট্রাগল করে এই সাকসেস হওয়ার বিষয়টা নিজের জীবনের কিছু অভিজ্ঞতার সাথে সিমিলার করতে পারে। ঠিক এই কারণে ম্যারাডোনার প্রতি অনেকের অনেক ইমোশন কাজ করতো, আর ঠিক ম্যারাডোনার জন্যই অনেকে আর্জেন্টিনা সাপোর্ট করতো। আর এরপর থেকেই সেই সাপোর্ট ফ্যামিলি টু ফ্যামিলি, জেনারেশন টু জেনারেশন স্প্রেড হয়ে পড়ে। এখন একটা মজার বিষয় খেয়াল করো, ব্রাজিল আর আর্জেন্টিনা দুই দেশই ফুটবল জায়ান্ট, কিন্তু তাদের ফুটবল ফিলোসফি একদম আলাদা। ব্রাজিল সবসময় পরিচিত হয়েছিল তাদের বিউটিফুল ফুটবলের কারণে। ওদের খেলা মানে স্কিল, ড্রিবলিং, ক্রিয়েটিভিটি আর অ্যাটাক। আর অন্যদিকে আর্জেন্টিনার পরিচয় ছিল প্যাশন, ফাইটিং স্পিরিট আর নেভার গিভ আপ মেন্টালিটি। ব্রাজিলের খেলা দেখে মনে হয় ওরা ফুটবল নিয়ে আর্ট করছে, আর আর্জেন্টিনার খেলা দেখে মনে হয় ওরা শেষ বাঁশি পর্যন্ত যুদ্ধ করতে নামছে। এই দুই রকম স্টাইলের কারণে বাংলাদেশের মানুষ দুইটা ভাগে ভাগ হয়ে যায়, একটা হলো আর্জেন্টিনা আর একটা হলো ব্রাজিল। কেউ ব্রাজিলের স্টাইল ভালোবেসেছিল, আবার কেউ আর্জেন্টিনার প্যাশন ভালোবেসেছিল। এখন একটা বিষয় অনেকেই খেয়াল করে না, বাংলাদেশের বেশিরভাগ মানুষ টিম নিজেরা বেছে নেয় না। মোস্ট অফ দ্য কেসেস এই টিম সাপোর্ট করে ফ্যামিলি টু ফ্যামিলি। সাপোজ তোমার বাবা ছোটবেলা থেকে ব্রাজিল সাপোর্ট করে, ওয়ার্ল্ড কাপ এলেই বাসায় ব্রাজিলের পতাকা লাগায়, আবার ব্রাজিলের জার্সি কিনে, ব্রাজিল গোল করলে একসাথে সেলিব্রেশন করে, তো খুব স্বাভাবিকভাবে তুমিও ব্রাজিল সাপোর্টই করবা। একই ঘটনা তোমার আর্জেন্টিনার সাথেও। সাইকোলজিতে এটাকে বলা হয় সোশ্যাল আইডেন্টিটি থিওরি। এই থিওরি অনুযায়ী মানুষ শুধু একটা টিম সাপোর্ট করে না, এটা একটা গ্রুপের মধ্যে অংশ হয়ে যায়। তাই ওয়ার্ল্ড কাপের মধ্যে মানুষ খালি ম্যাচ দেখে না, নিজের পরিচয় খুঁজে পায়। ঠিক এই কারণে আর্জেন্টিনা এবং ব্রাজিলের রাইভালরি বাংলাদেশে এতটাই স্ট্রং, কারণ এটা শুধু একটা ফুটবল না, এটা একটা ফ্যামিলি ট্রেডিশন হয়ে দাঁড়িয়েছে। ম্যারাডোনা অবসরে যাওয়ার পরে অনেকেই ভেবেছিল এবার আর্জেন্টিনা হয়তোবা ডাউনফল যাবে, অথবা আর্জেন্টিনার পপুলারিটি হয়তোবা কমে যাবে। কিন্তু তারপর ফুটবল ওয়ার্ল্ড পেল আরেকজন জিনিয়াসকে, নাম লিওনেল মেসি। 2006 সালে ওয়ার্ল্ড কাপে প্রথমবার মেসিকে দেখে মানুষ বুঝতে পারে আর্জেন্টিনা আবার নতুন সুপারস্টার পেয়ে গেছে। এরপর 2014 সালে আর্জেন্টিনা ফাইনালে উঠেও ওয়ার্ল্ড কাপ জিততে পারেনি। আবার 15-16 সালে কোপা আমেরিকাও হারতে হয়। অনেকেই তখন মেসিকে নিয়ে সমালোচনা শুরু করে। মেসি তখন অবসর নিতে চেয়েছিল, কিন্তু ঠিক সেই সময় আর্জেন্টিনার তৎকালীন প্রেসিডেন্ট ডিয়েগো ম্যারাডোনা, আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন সবাই তাকে পুনরায় ভালো খেলার জন্য উৎসাহ দেয়, এবং সে আর অবসর হয়নি। পরবর্তীতে সে 2021 সালে কোপা আমেরিকা জেতে, 2022 সালে ওয়ার্ল্ড কাপ জেতে, 2024 সালে আবারও কোপা আমেরিকা জিতে। এই পুরো জার্নিটা ফুটবল প্রেমিকদের পুরো ইমোশনাল করে দেয়, কারণ মানুষ শুধু সাকসেসকে ভালোবাসে না, মানুষ কামব্যাক স্টোরিকেও ভালোবাসে। আর সেই কারণে নতুন জেনারেশনের অনেক মানুষ আর্জেন্টিনা সাপোর্ট করে মেসির জন্য। এখন একটা জিনিস খেয়াল করো, 1980 থেকে 1990 সালের দশকে ওয়ার্ল্ড কাপ দেখার সুযোগ ছিল খুবই কম, কারণ তখন বিটিভি ছিল মানুষের শেষ ভরসা। পুরা পাড়ার সমস্ত মানুষ এক বাসায় গিয়ে খেলা দেখতো, আর যদি কারো বাসায় কালার টিভি থাকতো সেই বাসাটাই হয়ে যেত মিনি স্টেডিয়াম। কিন্তু 1990 সালের পর যখন স্যাটেলাইট টিভি আসা শুরু করলো, তখন পুরো সিনেরিটা চেঞ্জ হয়ে গেল। ESPN, স্টার স্পোর্টস, আর পরে সনি স্পোর্টস, এইসব টিভি চ্যানেলের মাধ্যমে মানুষ শুধু ওয়ার্ল্ড কাপ না, সারা বছরই ফুটবল খেলা দেখতে শুরু করলো। এরপর আসলো ইন্টারনেট, তারপর ফেসবুক, ইউটিউব আর টিকটক। এখন আর 4 বছর অপেক্ষা করতে হয় না, প্রতিদিন মেসি, নেইমারের মতো স্টার প্লেয়ারদের ম্যাচ, গোল এবং হাইলাইটস দেখা যায়। টেকনোলজি আসলে সাপোর্টার তৈরি করেনি, কিন্তু আগে যে ভালোবাসা ছিল সেটাকে আরো স্ট্রং করে দিয়েছে। তো আর্জেন্টিনা এবং ব্রাজিলের সাপোর্ট কালচার তৈরি হয়েছে ফ্যামিলি অর এনভায়রনমেন্ট ইনফ্লুয়েন্স অথবা ইমোশনের মাধ্যমে। 2022 সালে যখন আর্জেন্টিনা ওয়ার্ল্ড কাপ জিতলো, তখন বাংলাদেশের সেলিব্রেশন দেখে পুরো বিশ্বের নজর কাড়ে, কারণ সবাই অবাক হয় যে আর্জেন্টিনার থেকে এত হাজার কিলোমিটার দূরের একটা দেশের মধ্যে এত সমর্থক থাকতে পারে এবং এত সুন্দরভাবে সেলিব্রেশন করতে পারে। বাংলাদেশের এই ভিক্টরি সেলিব্রেশন দেখে আর্জেন্টিনার প্রেসিডেন্ট বাংলাদেশের সাথে একটি সুসম্পর্ক গড়ে তোলে।
যেমন 2023 সালে ঢাকায় একটা এম্বাসি খোলে আর্জেন্টিনার। তারপর আবার ট্রেড, কালচার, ডিপ্লোম্যাটিক কর্পোরেশন নিয়েও আলোচনা শুরু হয়। আবার অন্যদিকে ব্রাজিলের ফ্যান বেসও কিন্তু এখনো অনেক বড়, কারণ ব্রাজিল জনপ্রিয় খালি তার ওয়ার্ল্ড কাপের জন্য নয়। পেলে, জিকো, রোনালদো নাজারিও, রোনালদিনহো, কাকা, নেইমার, প্রতিটা জেনারেশনে ব্রাজিল নতুন নতুন সুপারস্টার উপহার দিয়েছে। অন্যদিকে আর্জেন্টিনার শক্তি এসেছে ডিয়েগো ম্যারাডোনা, বাতিস্তুতা, মেসি আর তাদের ফাইটিং স্পিরিট থেকে। তাই বলা যায় বাংলাদেশে ব্রাজিল ফেমাস হলো ফুটবল প্লেইং স্টাইলের জন্য, অ্যান্ড আর্জেন্টিনা ফেমাস হলো ইমোশনের জন্য। তাহলে এখন যদি তোমাকে কেউ জিজ্ঞেস করে বাংলাদেশে ব্রাজিল আর আর্জেন্টিনার সাপোর্টার এত কেন, তুমি হয়তো এক লাইনে বলতে পারো কারণ ওরা ফুটবল ভালো খেলে, কিন্তু আসল উত্তরটা এর থেকে অনেক বড়। এর পিছনে আছে দীর্ঘ ইতিহাস, মূলত টেলিভিশন, স্যাটেলাইট টিভি, ইন্টারনেট, সোশ্যাল মিডিয়া, ফ্যামিলি অ্যান্ড এনভায়রনমেন্ট ইনফ্লুয়েন্স, সবকিছু মিলিয়েই বাংলাদেশে তৈরি হয়েছে একটা ইউনিক ফুটবল কালচার। ভবিষ্যতে অনেক নতুন নতুন সুপারস্টার আসবে, নতুন নতুন গল্প তৈরি হবে, কিন্তু ওয়ার্ল্ড কাপ এলে বাংলাদেশ আবার দুই ভাগ হয়ে যাবে, একদিকে ব্লু অ্যান্ড হোয়াইট, অন্যদিকে ইয়েলো অ্যান্ড গ্রিন। কারণ ফুটবল শুধু একটা গেম না, ফুটবল একটা ইমোশন।